হ্যালো, হ্যালো, মেয়েরা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তাহমিনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের ফর্ম ফিল আপের তো ডেট হইয়াও আবার মনে হয় এখন আবার মনে হয় বন্ধ হয়ে গেছে না? জি স্যার। আহ, তবে আমার মনে হয় যে তোমার এই বর্তমান যে করোনা পরিস্থিতি, এটা একটু স্বাভাবিক হইলেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। জি স্যার। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে তো তোমাদের হয়তো আর বেশি দিন যাবে না, একটা পরীক্ষার ব্যবস্থা হয়তো হবে যেভাবেই হোক। আর ক্লাস তো আমার যতটুকু ধারণা যে তোমাদের এই মাসেই ক্লাস শেষ হয়ে যাবে। 28 তারিখ, 28 তারিখ হলে পরে 30 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস হইতে পারে। মানে সেই হিসাবে তোমরা আরো একটা ক্লাস পাইবা, তারপরে তো তোমাদের ক্লাস হয়তো সাসপেন্ড হয়ে যাবে। সাসপেন্ড হয়ে গেলে তখন তোমাদের কিন্তু নিজেদের পড়তে হবে বাসায়, বুঝছো তাহমিনা? জি স্যার। কারণ এমনিতে কলেজের সাথে মোটামুটি একটু লিঙ্ক ছিল, স্যাররা অনলাইনে ক্লাস করছে, সেই সুবাদে পড়ছো। যখন একেবারে কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না, মানে কলেজ ক্লাস ক্লাস হবে না, তখন কিন্তু নিজের পড়ার আগ্রহটা এতটা হবে না। কিন্তু নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে হইলো তোমার পড়তে হবে। কারণ একলা একলা একেবারে নিজের আগ্রহে পড়াশোনা করার মতো আহ, সুযোগটা কমই হয়। তারপরেও পড়তে হবে কারণ তোমাদের পরীক্ষার্থী। আর তোমাদের সিলেবাসটা তো তোমাদের কাছে ক্লিয়ার, যে 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 অধ্যায়গুলো অন্তত বোর্ড থেকে দিয়েছিল পাঁচটা পাঁচটা করে শর্ট সিলেবাসে, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়বা, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে যে অঙ্কটা আলোচনা করেছিলাম, তুমি কি পরে সেটা বাসায় করেছিলা? তাহমিনা, গত ক্লাস অঙ্কটা কি করেছো বাসায়? কারিমা, আসছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কারিমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনে দিনে কিন্তু কারিমা, দেখতে দেখতে কিন্তু তোমাদের সময় শেষ হয়ে আসছে, হ্যাঁ? পরীক্ষার্থী হয়ে যাচ্ছ। ক্লাস হয়তো আমাদের আরেকটা ক্লাস আমরা পাবো, এরপরে কিন্তু তোমাদের সাথে কলেজের ক্লাস কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক না? জি স্যার। অতএব দোয়া করি তোমরা সবাই বাসায় পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, যেন ভালো একটা পরীক্ষা হয়, ভালো একটা রেজাল্ট হয়, আল্লাহ ভরসা। তো গত ক্লাসে যে অঙ্কটা করিয়েছিলাম কারিমা, সেটা কি বাসায় করেছো? জি স্যার, আমি দেখছিলাম। দেখছিলাম মানে কর নাই, খাতায় করো নাই? আহ, স্যার করলাম তো। পারছো না? কোনো সমস্যা হয়েছে? না স্যার। আহ, আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। দেখো, আজকে আরেকটা অঙ্ক আমরা করি এখানে। দেখো, এখানে একটা উদ্দীপক দিয়েছি আমি, উদ্দীপকটা তোমরা একটু ভালো করে দেখো। আমি ডেবিট দিকের ইয়েগুলো, আইটেম গুলো বলতেছি। কলকবজা ও যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, দালান কোঠা স্থায়ী সম্পদ, ইজারা সম্পত্তি 1/7/2019 থেকে 10 বছরের জন্য।
তোমাদের দুজনের কাছে আমার প্রশ্ন, তাহমিনা এবং কারিমা, এখানে ইজারা সম্পদের অবলোপনটা কিভাবে বের করবা বলতে পারবা? ইজারা সম্পদের অবলোপন, হ্যাঁ বলো। স্যার 10 বছরের মধ্যে 1.5 বছর চলে গিয়েছে, আর এখনো 8.5 বছর আছে এখন ইজারা সম্পদ। এখন অবলোপনটা বের করবা কিভাবে? অবলোপনটা ইজারা অবলোপন লিখবা না বিশদ আয় বিবরণীতে, অবলোপনটা কত লিখবা? স্যার 4,75,000 থেকে হাজারের সাথে আহ, ভাগ করব 8.5, আর গুণ করব 10 বছর। 10 গুণ করলে কি অবলোপন বের হবে? কারিমা বলো তো, কারিমা। স্যার 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করবা নাকি? ইজারাটা নিয়ে তোমাদের সাথে কিন্তু আমি অনেকবার কথা স্যার বলছি। 10 দিয়ে ভাগ করব আর 9.5 দিয়ে গুণ করব। তাহলে কি অবলোপন বেরোবে নাকি? আচ্ছা শোনো, আমি বলছি না, আমি বলছি তোমাদের কিন্তু ইজারার সম্পদ নিয়ে এই পর্যন্ত অনেকবার কথা বলেছি, হ্যাঁ অনেকবার বুঝিয়েছি। তো তোমাদের আহ, ধারণা হয়েছে কিছু কিছু, কিন্তু বাট তোমরা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়নি এখনো, এখনো তোমাদের মধ্যে কনফিউশন রয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহমিনা যেটা বলেছিলা তোমারটা কাছাকাছি হয়েছে বাট হয় নাই। কাছাকাছি হলে তো আর পরীক্ষার নাম্বার দিবে না, পরীক্ষায় হইতে হবে একেবারে এক্স্যাক্টলি হইতে হবে। ইজারাটা নিয়েছে কবে তাহমিনা? 1/7/2019। তুমি যে কথা বলেছো 1.5 বছর পার হয়েছে, আসলে 1.5 বছর হয় নাই, 19 সালের 6 মাস পার হয়েছে। 20 সালের হিসাব কিন্তু আমরা এখনো করি নেই, 20 সালের হিসাব আমরা এখন করব। 20 সালের যে অবলোপন এটা এখন আমরা হিসাব করব। শুধুমাত্র 19 সালের 6 মাসের অবলোপনটা হয়েছে, যেটা অতিক্রান্ত হয়েছে বা পার হয়ে গেছে। তাহলে 10 বছরের মধ্যে 6 মাস মানে অর্ধেক বছর, অর্ধেক বছর শেষ হয়েছে। আর এখানে যে 4,75,000 টাকা আছে এটা হচ্ছে 9.5 বছর, 9.5, 8.5 না, এটা হলো 9.5। কারণ হচ্ছে 20 সালের অবলোপন এখনো করিনি, 20 সালের অবলোপন এখন আমরা করব। তার মানে 1.5 বছর পার হয় নাই, পার হয়েছে 6 মাস। ঠিক আছে কি, আমার কথা বুঝছো? জি স্যার। বুঝলে, খেয়াল রাখবা হ্যাঁ। 19 সালটা শুধু অতিক্রান্ত হয়েছে, 19 সালটা শুধু পার হয়েছে। এই জন্য 19 সালে 6 মাস ছিল এটার মেয়াদ, তো এই 6 মাসটাই অতিক্রান্ত হয়েছে। 20 সাল শেষ হয়েছে, বাট 20 সালের এখনো হিসাব করা হয় নাই, 20 সালের অবলোপন এখনো লেখা হয় নাই। 20 সালটা আমরা এখন লিখবো। যেহেতু 20 সালটা আমরা এখন লিখবো, সেহেতু আমরা 1 বছরের অবলোপন বের করব। আমরা 1 বছরের অবলোপন বের করলে বের করার উপায় হচ্ছে এরকম, যেখানে যে 4,75,000 টাকা আছে এটা 9.5 বছরের টাকা, এটাকে 9.5 দিয়ে ভাগ করব। 9.5 দিয়ে ভাগ করলেই তুমি 1 বছর অবলোপন পেয়ে যাবা। এখানে আর 10 দিয়ে গুণ করতে হবে না। 10 দিয়ে গুণ করতে হয় কখন? যখন নি বলে ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য নির্ণয় করতে বললে 10 দিয়ে গুণ করতে হয়। যেহেতু এখানে আমি তোমাদেরকে প্রারম্ভিক মূল্যের প্রশ্ন করি নাই, আমি প্রশ্ন করেছি তোমাদেরকে যে অবলোপনটা কত হবে। অবলোপন হচ্ছে 1 বছরের, এই জন্য এখানে ইজারাকে 9.5 দিয়ে ভাগ করলেই 1 বছরের অবলোপন বের হয়ে আসবে।
তো 1 বছর অবলোপন যখন বেরিয়ে আসবে 50,000 টাকা, এটা লাগবে ইজারা অবলোপন নামে। বলো আমার কথা বুঝছো না বুঝো নাই? কারিমা বুঝছো? জি স্যার। এখানে 10 দিয়ে গুণ করার দরকার নেই। হ্যাঁ, শুধু 9.5 দিয়ে ভাগ করলেই হবে। 9.5 দিয়ে ভাগ করলে তুমি 1 বছর অবলোপনটা পেয়ে যাবা। এরপরে আছে দেখো প্রাপ্য হিসাব, ক্রয়, মণিহারি ক্রয়। আচ্ছা, মণিহারি ক্রয়টার কোন ধরনের খরচ তোমাদের কি মনে আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রথম ইয়াসনা, কেমন আছো? হ্যাঁ বলো। জি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাহমিনা বলো, মণিহারি ক্রয়টা কোন ধরনের খরচ? স্যার প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ। খরচ। প্রত্যক্ষ খরচ না? মণিহারি ক্রয়ে কেমনে প্রত্যক্ষ খরচ হয়? স্যার শুধু মণিহারি পরিচালন ব্যয় আর মণিহারি ক্রয় প্রত্যক্ষ খরচ। মণিহারি ক্রয়, মণিহারি এটা পরিচালন খরচই, প্রত্যক্ষ না। পণ্য ক্রয় হইলে প্রত্যক্ষ, পণ্য ক্রয়। ক্রয় হইলে সব ক্রয় তো প্রত্যক্ষ না। এটা মণিহারি ক্রয় করেছি, মণিহারি ক্রয় করেছি মণিহারি খরচের জন্য। এটা মণিহারি হচ্ছে পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয়। ভাড়া খরচ 5/3 1,50,000 টাকা। ভাড়া খরচ 5/3 1,50,000 টাকা। ইয়াসনা বলো তো এটার বকেয়া বা অগ্রিম কেমনে বের করবা? ভাড়া কি এখানে বকেয়া আছে না অগ্রিম আছে? থাকলে কেমনে বের করবা? বকেয়া ভাড়া আছে। স্যার এটা তো বকেয়া, কারণ 5/2 সে এখনো দেয়নি। তাহলে বকেয়াটা কেমনে বের করবা? উম, উম, 1,50,000 কে 3 দিয়ে ভাগ করবো আর 2 দিয়ে গুণ করবো। 1,50,000 কয় দিয়ে ভাগ জি করবা? স্যার, 5 দিয়ে। 5 দিয়ে। স্যার 3 দিয়ে ভাগ করবো আর 2 দিয়ে গুণ করবো। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। ইয়াসনা, 5 দিয়ে নয়। যেহেতু না তুমি না স্যার, আমি না এটা পাটিগণিতের নিয়মে করতেছিলাম, যে এরকম যে 3/5 এক 3/5 যদি হচ্ছে 1/50 3টে শূন্য হয়, তাহলে 1 অংশ কত হবে আর 5/2 কত হবে, আমি এভাবে করে বের করতেছিলাম। এভাবে করতে গেলেও তোমাকে 5 দিয়ে ভাগ কথাটা বলা যাবে না। যেহেতু 3 ভাগ দেওয়া হয়েছে, সুতরাং 3 দিয়ে ভাগ। 3 দিবেন। সুতরাং 3 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। এটা বকেয়া ভাড়া, ভাড়ার সাথে যোগ হবে। 15% বিনিয়োগ। 15% বিনিয়োগ আছে 6 লাখ টাকা। বলো তো এখানে বিনিয়োগের সুদ কত হবে? স্যার এখানে হচ্ছে 6 লাখ। হ্যাঁ 6 লাখ। স্যার 6 লাখ ইন্টু 15% ডিভাইডেড বাই 12/5/6 হয় কি স্যার? বলো, ক্লিয়ার করে বলো, তুমি তো ক্লিয়ার করো না এখনো। উম, তুমি 4 5 6 এভাবে বলেছো, কোনটা? না স্যার, আমি বলছি যে 6 লাখ ইন্টু 15%, ঠিক আছে, তারপরে? এরপরে হচ্ছে আবার ইন্টু হুম, 12/6। হ্যাঁ 12/6। 12/6 হইলে ঠিক আছে। হ্যাঁ, এখানে 12/6 হবে। রাইট। এটাকে যদি তুমি আবার 5 5 4 এরকম বলো, তাহলে এটা ঠিক থাকবে না। হ্যাঁ, না স্যার বুঝেছি আমি। মজুরি এটা প্রত্যক্ষ খরচ। প্রারম্ভিক মজুত পণ্য এটা প্রত্যক্ষ খরচ। শিক্ষানবিশ ভাতা অপরিচালন ব্যয়। বেতন খরচ 2,20,000 টাকা। কারিমা বলবা বেতনে এখানে বকেয়া আছে না অগ্রিম আছে?
থাকলে কেমন বকেয়া বের বের করবা কিভাবে? স্যার বকেয়া আছে। বকেয়াটা কেমনে বের করবা? বকেয়াটা বের করবা কিভাবে বলো? স্যার 2,20,000-কে 11 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব। হ্যাঁ, ভেরি গুড। 2,20,000-কে 11 দিয়ে ভাগ করলেই তোমার বকেয়া চলে আসবে। সেই বকেয়া বেতনের সাথে যোগ করতে হবে। পণ্য ফেরত, অনাদায়ী পাওনা, আমদানি শুল্ক হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, হাতে নগদ ও ব্যাংকে জমা। এদিকে আসছে আদায়কৃত মূলধন, প্রদেয় হিসাব, বিক্রয়, রক্ষিত আয় বিবরণীর জের, বাট্টা। বাট্টা মানে হচ্ছে এটা আয়, পরিচালন আয়। 10% ঋণ, এটা বলবা এই 10% ঋণের শোধরা হবে কত, এটা একটু বলো দেখি। স্যার 4 লাখ ইন্টু 10% আবার ইন্টু না 10%ই হবে ফুল, কারণ স্যার এটা তো ঋণটা তো নেওয়া হয়েছে 2019 সালে, হ্যাঁ, তাহলে ওইটা তো হচ্ছে 2019 সালে হচ্ছে 12/6 হতো, কিন্তু এখন যেহেতু 2020 সাল চলে আসছে তাই হচ্ছে 4 লাখ কিন্তু 10% হবে শুধু। 4 লাখে 10% হবে। জি স্যার। আচ্ছা, হয়েছে না স্যার? দেখি হয়নি? বাকিরা কি বলে, দেখি তাহমিনা কারিমা দেখি কি বলে। স্যার এটা 4 লাখকে 10% করে 12 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ হবে। আচ্ছা আচ্ছা, কারিমা। কারিমা কও, কিছু কও। স্যার পারবো না। এই বোকামি কই পারবো না মানে কি? তুমি দেখো, দেখে বলো, চেষ্টা করো। পারবা না কইলে হবে? ভুল হোক না, ভুল হলে কি তোমাকে কি আর মারা যাবে? স্যার 4 লাখকে 10% করার পর 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, এরকম কেন মনে হচ্ছে, আবার হচ্ছে। কেন এরকম মনে হচ্ছে, কারণ কি? স্যার 19 সালে তো 7 মাস থেকে শুরু করে হ্যাঁ, ডিসেম্বর পর্যন্ত 6 মাস হয়, 6 তাহলে মাস হয়। 6 মাস হবে, আর হচ্ছে 2020 সালে পুরো মাস হবে। হ্যাঁ, তো অঙ্কটা কি 19 সালের না 20 সালের? 20 সালের। তো 20 সালের, তো 20 সালের হইলে তো 20 তো পুরো বছরই আছে, তাই না? হ্যাঁ তো সুতরাং এটা ইয়েস নাটে রাইট। ইয়েস না যেটা বলেছে এটাই ঠিক আছে, যেটা হচ্ছে 4 লাখে শুধু 10% হবে। কারণ আমি তোমাদের বলেছি ঋণের বেলায় আর বিনিয়োগের বেলায় যদি তারিখের যে পার্থক্য 1 বছরের বেশি হয় তাহলে শোধ হয় 1 বছরের। এখানে আর 6 দিয়ে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ হবে না, এই জন্য। কিন্তু 19 সালে ছিল 6 মাস, তো 19 সালের 6 মাস তো 19 সালে হিসাব হয়ে গেছে। এখন 20 সালে এসে ধর 6 মাস না, 20 সালে পুরো বছর। সুতরাং 4 লাখের 10% করলে যে টাকাটা হয় পুরো বছরে ওইটাই হবে। এখানে আর 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করতে হবে না। যদি এটা 20 সাল হইতো, 1/7/2020, তাইলে 10% করে আবার 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ হইতো। আমি না, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তুমি তো এগুলো অঙ্ক করেছো, করে এখন আবার উল্টাপাল্টা কও কেন? এটা তো ভুলে গেছো সব, দেখা যায়। ঋণের বেলায় বিনিয়োগের বেলায় তারিখ 1 বছরের বেশি হইলে শোধ হয় 1 বছরের, আর 1 বছরের কম হইলে তখন 1 বছরের কম হয় তখন 12 দিয়ে ভাগ, 6 মাস হলে 6 দিয়ে গুণ, 5 মাস হলে 5 দিয়ে গুণ, 3 মাস হলে 3 দিয়ে গুণ, মানে তখন মাসের উপর নির্ভর করবে যদি 1 বছরের কম হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, পণ্য ফেরত, শিক্ষানবিশ সালামি, সাধারণ সঞ্চিতির তহবিল। দেখো এবার সমন্বয়গুলো ভালো করে খেয়াল করো, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট সমন্বয় আছে। সমাপনী মজুদ পণ্য,
10,50,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 50,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রয় বইয়ে লেখা হয়নি। এর মধ্যে 50,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রয় বইয়ে লেখা হয়নি। এই সমন্বয়টা বলতে পারবা কি করতে হবে, মানে এটা তার কি বোঝানো হয়েছে? তোমরা এটা করেছো, এই অঙ্কটা আগে আরেকবার করাইছি তোমাদেরকে। স্যার 10,50,000 সাথে 50,000 গুণ হবে, সরি গুণ না, যোগ হবে, আর হচ্ছে কোথা থেকে জানি মাইনাস হবে স্যার? স্যার এটা 50,000 টাকা প্রথম ক্রয়ের সাথে যোগ হবে আর প্রদেয় হিসাবের সাথে যোগ হবে। কার সাথে? প্রদেয় হিসাব। হ্যাঁ, প্রদেয় হিসেবে যোগ হবে, ক্রয়ের সাথে যোগ হবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার প্রদেয় হিসাবের সাথে যোগ কেন হবে? এই জন্য হবে, বলা হয়েছে 10,50,000 টাকা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 50,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রয় বইয়ে লেখা হয়নি। ক্রয় বইয়ে লেখা হয়নি, ক্রয় বইয়ে কি লেখা হয় যা তোমার কি মনে আছে? ক্রয় বইয়ে কোনগুলো লেখা হয়? ধারে ক্রয় বিক্রয়, ধারে মানে ক্রয়, ধারে ক্রয়। ধারে ক্রয় লেখা হয়। তো যেহেতু এটা ধারে ক্রয়, ক্রয় বইয়ে লেখা হয় নাই, সুতরাং ধারে ক্রয় হইলে যোগ হবে কার সাথে? প্রদেয় হিসাবের সাথে আর ক্রয়ের সাথে অলিখিত ক্রয়। ঠিক আছে কারিমা? জি স্যার। যেহেতু এটা ধারে ক্রয় সেহেতু এটা প্রদেয় হিসাবের সাথে যোগ হবে। আর ইয়েস না, খেয়াল করো, যেহেতু জি এটা স্যার। যেহেতু এটা মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা বলা আছে এর মধ্যে, মানে মজুত পণ্যের মধ্যে এটা আছে অন্তর্ভুক্ত, সুতরাং এটা আর মজুতের লগে যোগ করতে হবে না। মজুতের মধ্যে যোগ করা আছে, মাইনাস করতে হবে। মাইনাসও করতে হবে না, যোগও করতে হবে না, মাইনাসও করতে হবে না। এটা মজুত পণ্যের মধ্যে থাকারই কথা এবং মজুত পণ্যের মধ্যে আছে। এটা শুধু কাজ হইলো ক্রয়ের সাথে যোগ করা আর হচ্ছে প্রদেয় হিসেবের সাথে যোগ করা। জি স্যার, বুঝছি স্যার। এটার কাজ হচ্ছে দুইটা, ক্রয়ের সাথে যোগ আর প্রদেয় হিসেবের সাথে যোগ। বুঝছো? জি স্যার। এই আজকে সহ তোমাদের সাথে 13টা অঙ্ক আলোচনা করেছি দ্বিতীয় পত্রের এই আর্থিক বিবরণী, 13টা অঙ্ক। এই 13টা অঙ্ক যদি তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, নিজেরা পারো, আমার বিশ্বাস আল্লাহর রহমতে তোমাদের বোর্ড পরীক্ষায় যে কোনো আর্থিক বিবরণীর অঙ্ক আসে পরীক্ষায় তোমরা করতে সক্ষম হবা। কিন্তু এই 13টা অঙ্ক তোমাদের তো হাতে দেওয়া আছে, তোমাদের গ্রুপে শেয়ার করা আছে, ইউটিউবে দেওয়া আছে। এই 13টা অঙ্ক যদি তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো, আমার বিশ্বাস বোর্ড পরীক্ষার অঙ্ক তোমরা করতে পারবা। যাই হোক, সমন্বয় নাম্বার 2, 30 জুন 2020 তারিখে ক্রয়কৃত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 1,50,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। 30 জুন 2020 তারিখে ক্রয়কৃত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 1,50,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। এটা কি করবা? স্যার মজুরি থেকে বাদ দিব আর হচ্ছে মজুরি থেকে যন্ত্রপাতির সাথে মাইনাস যোগ দিব। মজুরি থেকে বাদ দিবা, যন্ত্রপাতির সাথে যোগ করবা। ভেরি জি গুড। স্যার। এখন বলো, এখানে যন্ত্রপাতি আছে 15,40,000 টাকা, 15,40,000 টাকা, এটার সাথে এসে 1,50,000 যোগ হবে, হয়ে যাবে 16,90,000 টাকা। এখন জি স্যার। এই যে 15,40,000 টাকা আছে, বলছে 30 জুন তারিখে নতুন ক্রয়কৃত, এর মধ্যে নতুন কোনটা? এই 15,40,000 মধ্যে নতুন কোনটা? বুঝলাম স্যার, মধ্যেই তো আছে তাই না স্যার? এর মধ্যে কোনটা নতুন, কতটুকু নতুন? ওই যে যতটুকু, না স্যার আমি সমন্বয়টা দেখিনি তো। এখানে বলা আছে 30 জুন তারিখে ক্রয়কৃত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। তো 30 জুনে যদি ক্রয় করে থাকি 15,40,000 মধ্যে কয় টাকা নতুন কিনেছি? ওটা বুঝতেছি না স্যার। হ্যাঁ, এটা বুঝতেছো না, এটা এখানে যেহেতু বলা নেই, সুতরাং
15,40,000 পুরোটাই নতুন। যদি নতুনের পরিমাণ উল্লেখ করা না থাকে, যদি নতুন কতটুকু পুরান এটা আলাদা করা না থাকে, তখন তোমাকে বুঝতে হবে 15,40,000 এই পুরো টাকাটাই নতুন, পুরোটাই জুনের 30 তারিখে ক্রয় করা হয়েছে। তাহলে 15,40,000 সাথে যোগ হবে 1,50,000, এই 16,90,000 টাকার পুরোটারই অবচয় হবে 6 মাসের। কথাটা বুঝছো? জি স্যার। যদি পরিমাণ উল্লেখ না থাকে, নির্ধারণ করা না থাকে, তাহলে পুরোটাই নতুন ধরতে হবে। আচ্ছা আসো 3, অনাদায়ী পাওনা, মোট অনাদায়ী পাওনা 40,000 টাকা। মোট অনাদায়ী পাওনা হলো 40,000 টাকা, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি 30,000 টাকায় উন্নীত করো। অনাদায়ী পাওনা সঞ্চিতি 30,000 টাকায় উন্নীত করো। রেওয়া মিলে অনাদায়ী পাওনা আছে 30,000 টাকা। রেওয়া মিলে অনাদায়ী পাওনা আছে 30,000 টাকা। তাহলে আমাকে তোমরা উত্তর দিবা নতুন অনাদায়ী পাওনার পরিমাণ কত? নতুন অনাদায়ী পাওনা, 30,000 টাকা। হ্যাঁ স্যার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 30,000 টাকা। সঞ্চিতি না, নতুন অনাদায়ী পাওনা কত? নতুন অনাদায়ী পাওনা কত বলো? স্যার অনাদায়ী পাওনা নতুনটা 40,000 টাকা। আর সঞ্চিতি 30,000 টাকাই তো? জি স্যার। বা সঞ্চিতি ঠিক আছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 30,000 এটা ঠিক আছে, বাট নতুন অনাদায়ী পাওনা 30,000 40,000 এটা ঠিক নাই, এখানে খেয়াল রাখতে হবে। রেওয়া মিলে অনাদায়ী পাওনা আছে 30,000, আর প্রশ্ন বলছে মোট অনাদায়ী পাওনা 40,000। তাহলে যেহেতু আগে থেকে আছে 30,000 আর মোট 40,000, তাহলে 10,000 বলো কারিমা বলো, তাহলে নতুনটা হবে 10,000 টাকা, নতুন অনুযায়ী পাওনা হবে 10,000 টাকা। বুঝছো? নতুনটা কত হবে? 10,000 টাকা। 10,000 টাকা হবে নতুনটা। এটা তুমি যখন বিশদ আয় বিবরণীর মধ্যে করবা তখন লিখবা অনাদায়ী পাওনা 30,000 টাকা যোগ নতুন অনুযায়ী পাওনা 10,000 টাকা, মোট 40,000 টাকা, যোগ নতুন সঞ্চিতি 30,000 টাকা, মাইনাস পুরাতন সঞ্চিতি যেটা রেওয়া মিলে দেওয়া আছে 25,000 টাকা, এটা মাইনাস করে দিবা। তাহলে তুমি কাজ হচ্ছে লিখবা অনাদায়ী পাওনা 30,000 যোগ নতুন অনাদায়ী পাওনা 10,000, মোট অনাদায়ী পাওনা 40,000, যোগ নতুন সঞ্চিতি 30,000, তাহলে হলো 70,000, মাইনাস পুরাতন সঞ্চিতি 25,000 টাকা। এইভাবে তুমি অনাদায়ী পাওনা খরচের পরিমাণটা বের করবা। 4, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় 50,000 টাকা, যা এখনো বিক্রয় বলে নিশ্চিত নয়। এটা নিশ্চিত তোমাদের মনে আছে, এটা কি কাজ করতে হবে? মনে আছে না তাহমিনা? এটা 4 নাম্বারটা। জি স্যার 50,000 কে প্রথমে বিক্রয় থেকে মাইনাস করব, বিক্রয় ফেরত নামে, আর প্রাপ্য হিসাব থেকে মাইনাস করব। হ্যাঁ, বিক্রয় ফেরত নামে না, ফেরত শর্তে বিক্রয় নামে, ফেরত শর্তে বিক্রয়। কেমন? আচ্ছা, জি স্যার। উক্ত পণ্য বিক্রয়ের উপর 20% মুনাফা ধরে বিক্রি করা হয়। এটুকু কাজ কি খেলা আছে বলতে পারবা? স্যার বিক্রয় মূল্যের উপর ফার্স্টে 20% মুনাফা বের করব, তারপর মুনাফাটা বিক্রি থেকে মাইনাস করব, তাহলে পণ্যের ক্রয় মূল্য পাবো। হ্যাঁ, ভেরি আর গুড। ওই ক্রয় মূল্যটা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করব। ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড। এটা একটা গুরুত্বপূর্ণ সমন্বয়, তোমার মনে আছে, ধন্যবাদ। এটা হচ্ছে যেহেতু বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা আছে, তাহলে বিক্রয় মূল্য থেকে 20% মুনাফা ধরে মাইনাস করে দিবা। মাইনাস করলে ওই পণ্যের ক্রয় মূল্য বের হবে।
আর সেই ক্রয় মূল্যটা সমাপনী মজুদের সাথে কি হয়, যোগ হয়ে যাবে। হ্যাঁ, একদম রাইট। বাকি দুজন কারিমা কি বুঝছো? ইয়াসনা বুঝছো ব্যাপারটা? জি স্যার, বুঝেছি। বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় হইলে ধরে নেওয়া হয় যতদিন পর্যন্ত ক্রেতা এই পণ্য বিক্রি বলে কনফার্ম না করবে, সে রাখার বিষয়ে গ্যারান্টি না দিবে, ততদিন পর্যন্ত এই পণ্যকে বিক্রি বলা যায় না। তো সেই কারণে এটা বিক্রয় থেকে মাইনাস করে দিতে হবে এবং প্রাপ্য হিসাব থেকে মাইনাস করতে হবে। এটা হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুযায়ী করতে হয়, যে আমরা ধরে নিব পণ্য বিক্রি হয় নাই, যেহেতু এখনো ক্রেতা এই পণ্য রাখার ব্যাপারে গ্যারান্টি দেয় নাই, নিশ্চয়তা দেয় নাই। আর যখনই বিক্রি থেকে মাইনাস করে দিলাম, তার মানে হচ্ছে এই পণ্য বিক্রি হয় নাই। তো পণ্য যদি বিক্রি না হয়ে থাকে, তাহলে সেই পণ্য থাকবে সমাপনী মজুত পণ্যের সাথে। সেই কারণে এই বিক্রয় মূল্য থেকে আমরা মুনাফাটা মাইনাস করে দিলে ক্রয় মূল্য বের হবে, আর এই ক্রয় মূল্যটা গিয়ে আমরা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ করে দিব। ওকে, ফাইন, ভেরি গুড। মূলধনের উপর 10% চূড়ান্ত লভ্যাংশ প্রদান করার ব্যবস্থা রাখতে হবে, যাকে বলা হয় ঘোষণাকৃত লভ্যাংশ অথবা প্রস্তাবিত লভ্যাংশ। এই প্রস্তাবিত লভ্যাংশ আমরা লিখব সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণীতে লিখব, পরক্ষণে আবার আর্থিক অবস্থার বিবরণীর দায়ের দিকে লিখব। আয়কর সঞ্চিতি বাবদ 80,000 টাকা সংরক্ষণ করতে হবে। এই আয়কর সঞ্চিতিটা কোথায় লিখবা বলো দেখি? এটা তোমাদের হইতে হবে, তাহমিনা, এই উত্তরটা হইতে হবে। স্যার বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নেট মুনাফা থেকে বাদ দিব। থেকে বাদ দেওয়াবো, আর আর্থিক অবস্থা বিবরণীতে চুক্তি দায়ের ঘরে যাবে। ওকে, ভেরি গুড, একদম রাইট, ভেরি গুড। না, তোমাদের মনে আছে। আয়কর সঞ্চিতি এটা আমরা বিশদ আয় বিবরণীতে সংরক্ষিত বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নেট মুনাফা থেকে মাইনাস করে দিব, আবার চলতি দায়ের ঘরে লিখবো। এটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যাবে না। যদি সেটা রেওয়া মিলে থাকতো, রেওয়া মিলে থাকলে সেটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যেত, কারণ আমরা জানি রেওয়া মিলেরটা সংরক্ষিত আয় বিবরণী যায়, আর সমন্বয়টা বিশদ আয় বিবরণীর মধ্যে লিখতে হয়। ওকে, ফাইন। দালান কোঠার উপর 10% অবচয় ধরতে হবে, যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে। তাহলে অবচয়ের বিষয়টা তোমরা পারো। আর অবচয়টা তো বলেছি যে যন্ত্রপাতির অবচয় ধরার সময় এখন পুরো যন্ত্রপাতির উপরে 6 মাসের অবচয় ধরতে হবে। পুরোটার উপরে 6 মাসের অবচয় হবে, কারণ হচ্ছে যে নতুন পুরান এখানে আলাদা করা নাই, তার মানে পুরোটাই নতুন। 7 নাম্বার সমন্বয়টা খেয়াল করে শোনো। প্রারম্ভিক মজুদের মধ্যে 8,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, মণিহারির অর্ধাংশ ব্যবহৃত হয়েছে। একটু চিন্তা করে বলো তো দেখি 7 নাম্বার সমন্বয়টা কি হবে? স্যার প্রারম্ভিক মজুদ, তাহলে স্যার 4,000 হচ্ছে সমাপনী মজুদের মধ্যে যাবে, আর হচ্ছে এটাই তো স্যার, 4,000 টাকা সমাপনী মজুদের মধ্যে যাবে আর চলতি সম্পদে যাবে। আচ্ছা, বাকিরা বলো, কারিমা বলো, তাহমিনা বলো। চলতি সম্পদ কোন দিক দিয়ে আসবে? আচ্ছা, চলতি সম্পদে তো আছে, চলতি সম্পদই তো নাই। তাহমিনা, কারিমা বলো দেখি। স্যার মণিহারি 4,000 টাকাটা পরিচালন ব্যয় যাবে বিশদ আয় বিবরণীতে। তারপর খেয়াল করে শোনো, কি বলো। বললেন? শোনা যায় নাই। হ্যাঁ, খেয়াল করো, আমি আবার বলছি। যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 8,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, মণিহারি কখনোই কোনো মজুদের মধ্যে থাকতে পারে না। প্রারম্ভিক মজুদ মানে হচ্ছে এটা পণ্য মজুদ, আর মণিহারি তো পণ্য নয়, মণিহারি হচ্ছে কারবারের পরিচালন ব্যয়। যেহেতু প্রারম্ভিক মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে, সেহেতু এটা প্রারম্ভিক মজুদ থেকে মাইনাস করতে হবে।
প্রারম্ভিক মজুদ থেকে মাইনাস করতে হবে, আর মনিহারির সাথে এসে যোগ করতে হবে। ৮,০০০ টাকা যেটা প্রারম্ভিক মজুদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এটা প্রারম্ভিক মজুদ থেকে মাইনাস করব, মাইনাস করে মনিহারির সাথে এসে যোগ করব। যোগ করলে আমরা মোট মনিহারি পাবো। তখন বলা হয়েছে এই মোট মনিহারির অর্ধেক, মোট মনিহারির অর্ধেক ব্যবহার হয়েছে আর বাকি অর্ধেক এখনো ব্যবহার করা হয় নাই। তো যেহেতু অর্ধেক ব্যবহৃত হয়েছে, সুতরাং এই অর্ধেক যাবে পরিচালন ব্যয়ের মধ্যে, আর বাকি অর্ধেক আমরা লিখবো আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদের ঘরে কি নামে লিখবো? অব্যবহৃত মনিহারি নামে। অব্যবহৃত মনিহারি নামে লিখবো, সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ করব না। ইয়াস না, সমাপনী মজুদের সাথে মনিহারির কোনো সম্পর্ক নাই। কেমন? জি স্যার। এটা আলাদা লিখবা, কি নামে লিখবা? অব্যবহৃত মনিহারি নামে লিখবা। অব্যবহৃত মনিহারি। জি স্যার। তাহলে প্রথম কাজ হচ্ছে ৮,০০০ টাকার কাজ। কাজ কি? প্রারম্ভিক মজুদ থেকে মাইনাস, আবার মনিহারির সাথে এসে যোগ। তো মনির সাথে যোগ করলে হবে মোট মনিহারি। সেই মোট মনিহারির অর্ধেক ব্যবহার হয়েছে আর বাকি অর্ধেক ব্যবহার হয় নাই। যে অর্ধেক ব্যবহার হয়েছে এটা পরিচালন ব্যয়, আর যেটুকু ব্যবহার হয় নাই সেটা যাবে চলতি সম্পদ। এই ছিল এই সমন্বয়টার কাজ। তো তোমরা কি অঙ্কটা করতে পারবা? জি স্যার। ৮,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা বাদ দিতে প্রারম্ভিক মজুদ পণ্য ৮,০০০ টাকা থেকে প্রারম্ভিক মজুদ পণ্য যত টাকা আছে ওইখান থেকে মনিহারি ৮,০০০ টাকা মাইনাস করে দিব। দেখো দেখো এখানে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আছে ৩,৫০,০০০ টাকা। কয় টাকা আছে? ৩,৫০,০০০ টাকা। এখান থেকে মাইনাস করবো, মাইনাস মনিহারি লাগে ৮,০০০। আর ওই দেখো রেও মিলে মনিহারি ক্রয় আছে ২০,০০০ টাকা। মনিহারি ক্রয় কয় টাকা আছে? ২০,০০০। ২০,০০০-এর সাথে এসে আমরা ৮,০০০ যোগ করব প্রারম্ভিক মনিহারি নামে। এটা যোগ করলে মনিহারি হয়ে যাবে ২৮,০০০ টাকা। সেই ২৮,০০০-এর অর্ধেক এবার ব্যবহার হয়েছে, মানে ১৪,০০০ ব্যবহার হয়েছে আর ১৪,০০০ অব্যবহৃত। যদি রেও মিলে এই ২০,০০০ টাকা মনিহারি না থাকতো, তখন আমরা লিখতাম ৮,০০০ টাকাই মনিহারি। ওই ৮,০০০-এর অর্ধেক ৪,০০০ টাকা হয়তো ব্যবহৃত আর ৪,০০০ টাকা হয়তো অব্যবহৃত। ঠিক আছে? জি স্যার। দেখো আমি ক নাম্বারের উত্তরটা তোমাদের দেখা আগে রিকমেন্ডেশন শোনো। যে মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো, মোট লাভ নির্ণয় করো, আর মোট মুনাফা ১৪,৫০,০০০ টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। তোমরা এই অঙ্কগুলো করবা। দেখো আমি ক নাম্বারটা এখানে করে দেখিয়েছি তোমাদেরকে। মনিহারি খরচের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মনিহারি ৮,০০০ টাকা যোগ মনিহারি ক্রয় ২০,০০০ টাকা। অর্থাৎ আগে থেকে যে মনিহারি আমার কাছে আছে প্রারম্ভিক সেটা ৮,০০০ টাকা, আর এবার ক্রয় করেছি ২০,০০০ টাকা। তো ক্রয় করলে পরে মোট মনিহারি হয়ে গেল ২৮,০০০ টাকা। তো যেহেতু মোট হয়ে গেল ২৮,০০০ টাকা, আর অঙ্কের বলে দিয়েছিল মোট মনিহারির 50%, মানে অর্ধাংশ ব্যবহার হয়েছে, তার বাকি অর্ধেক তাহলে ব্যবহার হয়নি। সুতরাং লিখতে হবে বাদ, অব্যবহৃত হচ্ছে 50%, ১৪,০০০ টাকা। তাহলে মনিহারি খরচ হলো ১৪,০০০ টাকা। এই যে ১৪,০০০ টাকা খরচ হইলো, এই খরচটা লিখবো আমরা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে। আর যে ১৪,০০০ অব্যবহৃত সেটা লিখবো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের কলামে। চলতি সম্পদ হিসাবে লিখবো আমরা অব্যবহৃত মনিহারি নামে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ফাইন। জি স্যার। ওকে ফাইন। দেখো আমি যে কথাটা একটু আগে বলেছি, তোমাদের সাথে যে ১৩টা অঙ্ক করা হয়েছে, ১৩টা অঙ্কের মধ্যে ১৩টা ক নাম্বারের উত্তর আছে। ১৩টা একরকম নয়, ১৩টা ১৩ রকমের। এই ১৩টা ক নাম্বারের উত্তর যদি তুমি আয়ত্তে রাখতে পারো, তুমি চর্চায় রাখো, তাহলে ক নাম্বারের উত্তর তোমার অন্তত আর ভুল হবে না ইনশাল্লাহ, আমার বিশ্বাস।
সুতরাং এই সবগুলো অঙ্কই সারা বই অঙ্ক করা দরকার নাই, তোমার কোনো বই ঘাটাঘাটি করা দরকার নাই, শুধু তোমরা এই 13টা অঙ্ক বারবার করে করো। এই 13টা অঙ্ক পারলে তুমি ফার্স্ট পেপারের আর্থিক বিবরণীও পারবা, সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীও ইনশাল্লাহ পারবা। সুতরাং তোমরা এগুলো প্র্যাকটিস করো। খ নাম্বারে তো বলছে মোট মুনাফা নির্ণয় করতে বলছে। মোট মুনাফা নির্ণয় করতে গেলেই তোমার বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। বিক্রয় দিয়ে শুরু করবা, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে মোট মুনাফা চলে আসবে। এবার খ নাম্বারের পরে গ নাম্বারে বলছে নিট মুনাফা বের করতে। নিট মুনাফা বের করতে গেলেই তোমাকে মোট মুনাফা দিয়ে শুরু করতে হবে, যোগ পরিচালন আয় মাইনাস পরিচালন ব্যয় হবে পরিচালন মুনাফা, যোগ অপরিচালন আয় মাইনাস অপরিচালন ব্যয় আসবে করপূর্ব নিট মুনাফা, বাদ আয়কর সঞ্চিতি আসবে কর বাদ নিট মুনাফা। এই হবে গ নাম্বারের উত্তর। তো তোমরা এইভাবে চেষ্টা করতে থাকো, ইনশাল্লাহ আশা করি পারবে। খ নাম্বারে আমি অঙ্কটা করে দিইনি, খ আর গ তোমরা নিজেরা করবা, কটা আমি করে দিয়েছি, খয়ের ছক এখানে আঁকা ছিল, গ নাম্বারের এগুলো তোমরা নিজেরা করবা। আমি যেহেতু আগের অঙ্কগুলো করা হয়েছে, তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি অঙ্কটা করে দিইনি, নিজেরা করবা ইনশাল্লাহ। বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলো। আছে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কোনো অঙ্ক সম্পর্কে, কোনো বিষয়ে? না স্যার এখন নেই। কারিমা, কারিমা পারবা অঙ্কটা করতে? ইনশাল্লাহ স্যার চেষ্টা করবো। চেষ্টা করো, করো অঙ্কটা বাসায় করো, করলে ভালো হবে। অনেক ভালো অঙ্ক এগুলো, কারণ আমি তো অনেকগুলো বই বাছাই করে করে যে সমন্বয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের জন্য আমি এখানে তুলে ধরেছি। আর সবগুলো অঙ্কের মধ্যে একটা দুইটা করে সমন্বয় দিয়েছি। তো তোমরা সবগুলো অঙ্ক বাসায় প্র্যাকটিস করে একটা নোট বানায় ফেলো, নোট খাতা বানায় ফেলো, তোমাদের উপকার হবে। তো ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সালাম ওয়া স্যার। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। সালাম।